ইতিহাস বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগই গ্রহণ করে। শেখ মুজিবের নির্দেশেই মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দিয়ে এ দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আষাঢ়ে গল্পের উপস্থাপন করে। সেই লোমহর্ষক ক্রান্তিলগ্নে নেমে আসে 25শে মার্চের সেই কালো রাত্রি। পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে শায়েস্তা করার জন্য। 25শে মার্চের বর্বরতা আধুনিক কালের সব নজিরকেই ছাড়িয়ে যায়। হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে। সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বাঙালি সদস্যগণও রেহাই পায়নি সেই শ্বেত সন্ত্রাসের হত্যাযজ্ঞ থেকে। ঢাকা, চিটাগাং এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয়। নিষ্ঠুর অভিযান। প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি। জাতির এ ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেবার জন্য। কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে। আত্মরক্ষার জন্যই অনন্য পায় হয়েই শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। প্রতিরোধ সংগ্রামের নেতৃত্ব দানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন, আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি, অস্ত্রের রাজনীতি আমি বিশ্বাস করি না। এ কি পরিহাস! সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে, তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসাবে, দীর্ঘ সংগ্রাম চরম ত্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায়। সে নেতাই ক্রান্তিলগ্ন জাতিকে পেছনে ফেলে রেখে খোড়া যুক্তি তুলে বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন। কণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো বাঙালি জাতি। মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা, কিন্তু সে কণিকের জন্যই মাত্র। আওয়ামী লীগের নেতারাও সব যে যার মতো গা ডাকা দিলেন প্রাণ বাঁচাবার প্রচেষ্টায়। মুজিব গ্রেফতার হওয়ার সাথে তারা পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন। এ অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়েছিল। বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। এ অবস্থায় 26শে মার্চ রাতে চিটাগাংয়ে অবস্থিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক অখাদ্য তরুণ মেজর জিয়াউর রহমানে তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সহচর্যে তীব্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেতারের মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামের। তার আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিল জাতি। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার জন্য শুরু হয় রক্তক্ষয়ী মহান মুক্তি সংগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ। আন্ডার সার্কামস্টেন্সেস হাউএভার, I hereby declare myself as provisional head of স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট। অবশ্য পরবর্তী ঘোষণায় এর সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচেরা বিশ্লেষণ করার ফুরসত কারও ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের 26শে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতা ঘোষণার সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কাহিনী প্রচার করা হয়। প্রথম গল্পটি ছিল 25শে মার্চ দিবাগত রাতে গ্রেফতারের পূর্বক্ষণে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণার বাণীটি পাঠিয়ে দিলেন। কিন্তু সামরিক অভিযানের প্রাক্কালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। এতএব ওই গল্প ধূপে টিকেনি। দ্বিতীয় যে গল্পটি বলা হয়, ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামে বন্দরে অবস্থিত একটি অস্ট্রেলীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতা ঘোষণা জানানো হয়। ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমদকে শেখ মুজিবের সেই ঘোষণাবাণী পৌঁছে দিয়েছিলেন। চট্টগ্রামের নোঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়্যারলেসের সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না, কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল। তাছাড়া ঢাকার ওয়্যারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে। সুতরাং এ গল্প সারহীন প্রমাণিত হয়। শেষ গল্পে বলা হয়, চট্টগ্রাম ইপিআরকে জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় ওই কাহিনীটি নথিবদ্ধ করা হয়। একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় এ কাহিনীটি আষাঢ়ে গল্প মাত্র। প্রথমত, ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন, টেলিগ্রাফ, ঢাকা বেতার, ওয়্যারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনীর নিয়ন্ত্রণে। এবার দেখা যাক ঢাকা ইপিআর এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশনা পাঠানোর প্রশ্নটি। ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে, তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণাপত্র প্রচার করার জন্য বলা যেত। তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআর এর হেডকোয়ার্টার এবং পিলখানা সিগন্যাল সেন্টার 23শে মার্চেই আর্মি দখল করে নিয়েছিল। তারপরেও কথা থাকে, চট্টগ্রামের ইপিআর এ দায়িত্বে ছিলেন তখনকার বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম। যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম। পরবর্তী পর্যায়ে ১ নং সেক্টরে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতার পর হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়। মুক্তিযুদ্ধের উপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন, কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণাবাণী ঢাকা থেকে পাওয়ার ব্যাপারে কিছু লিখেননি। কেন? সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকতো, সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে? তারপরও প্রশ্ন থাকে, চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান, যিনি ৩০ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিক বক্তব্য প্রচার করেছেন, তিনিই বা কেন প্রচারণার একবারও উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণাবাণী চট্টগ্রামে পাবার কথা? অতএব ২৬শে মার্চ মেজর জিয়াই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই ধ্রুব সত্যকে শত চেষ্টা করেও কোনো যুক্তি দিয়ে খণ্ডানো সম্ভব নয়। মহাপলায়ন। লেফটেন্যান্ট মতি, সেকেন্ড লেফটেন্যান্ট নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করি। জাতীয় রাজনীতির এই ক্রান্তিলগ্নে আমি তখন কুয়েটায় ১৬ ডিভিশনের ৬২ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্টেড। আমার আবাস কিংস রোডের আর্টিলারি অফিসার্স মেসে। আমি ছাড়াও তখন কুয়েটায় বেশ কয়েকজন বাঙালি অফিসার বিভিন্ন রেজিমেন্ট ও ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন। কর্নেল দস্তগীর জিওয়ান বিব হেডকোয়ার্টার্স, মেজর হাফিজ ৬২ ফিল্ড রেজিমেন্ট, ক্যাপ্টেন শহীদ ৩৩ কেভারলি, ক্যাপ্টেন শরফুল ৩৩ কেভারলি, ক্যাপ্টেন মহসিন বেলুচ রেজিমেন্ট, মেজর মালেক বিএম, মেজর কাদের ইঞ্জিনিয়ার্স, ক্যাপ্টেন মাওলা ইএমই ব্যাটালিয়ন, ক্যাপ্টেন আমসা আমিন ইনফ্যান্ট্রি স্কুল, ক্যাপ্টেন জাকের, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন শাফায়াত, লেফটেন্যান্ট হারুন ২৬ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন ইফতেখার, ক্যাপ্টেন মাজহার উদ্দিন মোল্লা, লেফটেন্যান্ট কে বি 63 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন কামাল এএমসি, ক্যাপ্টেন কাশেম এএমসি প্রমুখ। এছাড়াও ছিলেন বেশ কিছু সংখ্যক জেসিও, এনসিও ও জোয়ান বাইরা। স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, ইএমই ব্যাটালিয়ন, সিগন্যাল ব্যাটালিয়ন, ডিভ হেডকোয়ার্টার্স, স্টাফ কলেজ এবং ৩৩ কেভারলি রেজিমেন্টে। কুয়েটায় বাঙালিদের ছোট পরিবার ছিল একটি সুখী পরিবার। আমরা সবাই মিলেমিশে হাসি আনন্দে কাটাতাম দিনগুলো। প্রায় আমরা সমবেত হতাম কোথাও না কোথাও। চলতো আলাপ আলোচনা, হাসি ঠাট্টা, গান বাজনা, গল্প গুজব। জাতীয় সংকট আমাদের মাঝে ব্যবধানকে কমিয়ে আনলো আরও। সবাই দেশ সম্পর্কে সচেতন, সবাই শঙ্কিত, ভাবনায় আকুল কি হচ্ছে, ঘটনা প্রবাহের পরিমাণ কি, প্রেসিডেন্ট আইয়ুব ক্ষমতা লিপসা কোথায় নিয়ে যাবে দেশটাকে, পাকিস্তান টিকবে কি করে, অন্যায় অবিচার শাসন শোষণ শেষ হবে কবে। আইয়ুব খানের প্রশাসন ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। জাতীয় বৃহত্তর স্বার্থে তিনি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান মেনে নেবেন আলোচনার মাধ্যমে, নাকি ক্ষমতার মোহে দেশকে আরও রসাতলে টেনে নিয়ে যাবেন। গোপনে আমরা মিলিত হই বিভিন্ন জায়গায়, আলোচনার মাধ্যমে খুঁজে পেতে চাই এ সমস্ত প্রশ্নের জবাব। খবরাখবরের আদান প্রদান হয় নিজেদের মধ্যে। প্রতিটি নতুন খবর পর্যালোচনা করি অবস্থার পরিপ্রেক্ষিতে। খবর পাই দেশ থেকে আসে চিঠিপত্রের মাধ্যমে। মনোযোগ দিয়ে শুনি বিবিসি, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, ভয়েস অফ অস্ট্রেলিয়া প্রভৃতি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠানগুলো। জাতীয় রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে প্রচারিত খবর একপেশে হওয়ায় বিশ্বাসযোগ্য মনে হয় না। মাঝে মাঝে সিগন্যাল সেন্টারের বাঙালি ভাইরা নিয়ে আসে জিএইচকিউ থেকে প্রেরিত গোপন বার্তাসমূহের সারবস্তু। এ থেকে শাসক চক্রের মন মানসিকতা সম্পর্কে কিছুটা তথ্য পাওয়া যায়, কিন্তু সেটাই বা কতটুকু? পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের প্রতি মুহূর্তের ঘটনাবলী জানার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে তীর্থের কাকের মতো। ১,৫০০ মাইলের দূরত্বে বসে সীমিত মাধ্যমে ঘটনা প্রবাহের যতটুকু খবরাখবর পাচ্ছিলাম তার চুলচেরা বিশ্লেষণ করে অবস্থার সাথে নিজেদের যতটুকু সম্ভব সম্পৃক্ত রাখার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু সবকিছুই করতে হচ্ছিল বিশেষ সতর্কতার সাথে। মনের দাহ ও আক্রোশ অতি কষ্টে চেপে রেখে স্বাভাবিকভাবে দৈনন্দিন দায়িত্ব পালন করে যাচ্ছিলাম সবাই। নিজেদের সংযত রেখে ধৈর্য সহকারে অবস্থার মোকাবেলা করতে হবে সবাইকে। এই সিদ্ধান্তই গৃহীত হয় গোপন বৈঠকগুলোতে। আশা নিরাশার এক ভয়াবহ অনিশ্চয়তায় কাটছিল আমাদের প্রতিটা মুহূর্ত। মার্চের ৩০ তারিখে আমরা বিবিসি, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশন থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে ঘটা ২৫শে মার্চের রাতের ঘটনা ও পরবর্তী দিনগুলোর ঘটনাবলী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। বাংলাদেশে ফেলে আসা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জনের অবস্থা ভেবে ভারাক্রান্ত হয়ে উঠে মন। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠি। সেই সেনাবাহিনীতে চাকরি করছি বলে নিজের প্রতি আত্মধিক্কার জাগে মনে। ভাবতে থাকি, এ অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করণীয় নেই? বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রামে আমাদের কি কোনো দায়িত্ব নেই? সমগ্র বাঙালি জাতির সাথে একত্রতা ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে উঠে মন।
অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের। ইতিমধ্যে আমাদের কোর্সও প্রায় শেষ হচ্ছে। কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহের, সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতির সাথে আমার ঘনিষ্ঠতা হয়। চিন্তাভাবনার মিলই ছিল আমাদের এই ঘনিষ্ঠতার প্রধান কারণ। আমি লোকাল অফিসার, এরা প্রায়ই আমার মেসে আসতো। দল বেঁধে আনন্দ ফুর্তি করে আমাদের অবসর সময় কাটাতাম। এক সময় খাওয়া, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায়। লেফটেন্যান্ট সুমিও প্রায় আমাদের সাথে যোগ দিত। আমরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করতাম ঠিকই, কিন্তু তার ফাঁকে আলোচনা চলত বাংলাদেশ নিয়ে। সবারই চিন্তা একই, আমাদের কিছু একটা করা উচিত। মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে বসে থাকলে চলবে না। জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবদান রাখতে হবে। কিন্তু কি করা সম্ভব? ইতিমধ্যে জানতে পারলাম আমাদের 16 ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে। অত্যন্ত সুখবর। ডিভিশনে গেলে আমিও ইউনিটের সাথে পূর্ব পাকিস্তানে যেতে পারবো। খবরটা পেয়ে তাহের, নূর, মতি এবং সুমি সবাই খুশি। কোর্স শেষ হলো, কিন্তু স্কুল কর্তৃপক্ষের আদেশ জারি করলেন পূর্ব পাকিস্তান থেকে আগত কোনো অফিসারকে তাদের ইউনিটে ফেরত পাঠানো হবে না। তাদের সবাইকে পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ইউনিটে পোস্টিং দেওয়া হবে। একই ব্যাপার, এমনটি তো হবার কথা নয়। আমরা সবাই বিভ্রান্ত হয়ে পড়লাম। কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়াই তো নিয়ম, তাহলে এ ধরনের আদেশের উদ্দেশ্য কি? তাহের, নূর, মতি সবার ইউনিটই পূর্ব পাকিস্তানে। তারা সবাই আটকা পড়ে গেল, আর আমি ফিরে এলাম ইউনিটে। কিন্তু ইউনিটে যোগদান করেই বুঝতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, পরিবেশও অনেক বদলে গেছে। ইতিমধ্যে দেশে ইমার্জেন্সি ঘোষিত হলো। একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন। তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবে বললেন, শরীফ, ব্যাটারি কমান্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে অ্যাডজুটেন্ট পদে বহাল করতে চাই। দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসাবে তোমাকে আমি মনোনীত করছি। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে পড়লাম। আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো। ব্যাচেলার হ্যাপি গুলাকি টাইপের কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুব পছন্দ করতেন। তাই আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন, সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? বেচারা কর্নেল হাফিজ মুখ কাচুমুচু করে বললেন, দেখো, জিএইচকিউ থেকে অর্ডার এসেছে, কোনো বাঙালি অফিসারকেই দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না। তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে। তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই গোপন নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম। আমার অনুরোধ, সব বুঝে শুনে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে। তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি খুবই কষ্ট পাবো। বোঝার চেষ্টা করো, নেহায়াত অপারগ হয়েই আমি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম। তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহারের মেসে। সেখানে ডেকে পাঠালাম নূর ও মতিকে। সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছুই করতে হবে অতি সাবধানে। পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে, তাই একটু অসতর্ক হলে আর রক্ষা নেই, মহাবিপদে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে চলতে হবে আমাদের। অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা। বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারো সম্পর্কে আলোচনা করা ঠিক হবে না। কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিকই বুঝতে পারলাম ইউনিটের সাথে আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। ঘটনা প্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে। হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জিওয়ান বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেওয়া হলো জিওয়ান মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোরে। তার এ বদলিতে আশ্চর্য হয়ে গেল কুয়েটায় অবস্থিত সব বাঙালি। আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তার এই অস্বাভাবিক পোস্টিংয়ে। ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের গুড়ে পড়ল বালি। আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায়। তার পরিবার তখন বাংলাদেশে। তাকে বললাম, স্যার, এরপর কি আমাদের চুপ করে বসে থাকা যুক্তিসঙ্গত? কি করতে চাও? পাল্টা প্রশ্ন করলেন তিনি। আমি বললাম, দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক। পাগল হয়েছো নাকি? 1,500 মাইল দূরে বসে কি করতে পারো তোমরা? পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে, নয়তো বেরেলির অ্যানিমিশন ডিপো উড়িয়ে দিতে পারি। এতে করে সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যানিমিশন ধ্বংস হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হবে সামরিক জান্তার, যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে। পাগল নাকি? তুমি কি সব অদ্ভুত করতে ভাবছো? ইমোশনাল হয়ে এ ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্যই শুধু বিপদ ডেকে আনবে না, বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালিদের জন্য। অবাস্তব চিন্তাধারা। তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলে, টু রিমেইন লয়াল টু কনস্টিটিউশন, সো বি ফেথফুল টু প্রুভ ইউর ইন্টিগ্রিটি। পরিশেষে তিনি বললেন, তার উপর কড়া নজর আছে, তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সাথে যেন দেখা না করি।
কি আশ্চর্য! এই দস্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এক সাচ্চা দেশপ্রেমিক হিসাবে। তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে। কিন্তু একই, আজ তার মুখ থেকে একই শুনছি। মুহূর্তে মনটা বিষিয়ে উঠল। নূরকে বললাম, চলো যাওয়া যাক। বেরিয়ে আসছিলাম, তিনি বললেন, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। ইভেন ইফ বাংলাদেশ বিকেমস এ রিয়েলিটি, প্রিজার্ভ ইয়োর সেলফ। বাংলাদেশ ক্যানট গো উইথাউট ইউ অ্যান্ড মি। তার সুবিধাবাদী উক্তিটি শুনে গাটা গিনগিন করে উঠল। এ সংসারে সত্যিই মানুষ চেনা দায়। বিক্ষুব্ধ মন নিয়ে আমি ও নূর ফিরে এলাম। এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করেছিলেন, সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম, স্যার, এখনো সময় আছে। আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের। আপনি রাজি থাকলে আমারও বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তিনি রাজি হলেন না। রওনা হয়ে গেলেন লাহোরের পথে। ফিরে এলাম হতাশ হয়ে। এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলিলি ডিপো উড়িয়ে দেবার। কমান্ডো ট্রেনিং ছিল আমার। সিম্প্যাথেটিক ডিটিনেশন এর মাধ্যমে এক্সপ্লোসিভ দিয়ে সাবোটেজ করে উড়িয়ে দেব ডিপো। তখন আমার বিশেষ এক বন্ধু ছিল ডিপোর চার্জে। তার ওখানে যাওয়া আসার মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে। পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটি ট্রেস তৈরি করে ফেললাম। ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্স ইউনিটের মেজর কাদেরের বাসায়। উদ্দেশ্য তাকে দিয়ে পরখ করিয়ে নেব আমার ট্রেসটা সঠিক হয়েছে কিনা। তাকে গিয়ে সব কথা খুলে বলে তার সাহায্য প্রার্থনা করলাম। আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আটকে উঠলেন। বললেন, কি সাংঘাতিক! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ডালিম? তুমি কি বুঝতে পারছো না কি করতে যাচ্ছ তুমি? তোমার প্ল্যান কার্যকারী করলে প্রায় কুয়েটা শহরটাই ধ্বংস হয়ে যাবে। তাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি। তাছাড়া তোমার এ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে তোমাকে এনকারেজ করতে পারি না। আমার অনুরোধ, তুমি আমাকে ভুল বুঝো না। এখানেও হতাশ। ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন। তিনি রাজি হয়েছিলেন, কিন্তু প্রতিদিনে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এ ধরনের কাজ থেকে বিরত থাকব। আমি কিন্তু আমার প্ল্যান কার্যকারী করার চেষ্টা করে চলেছিলাম। ইতিমধ্যে হঠাৎ করেই আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল। আমার মাথায় বাজ পড়ল। তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল, ফলে বাধ্য হয়ে আমাকে পরিকল্পনাও বাদ দিতে হলো। দুঃখ পেয়েছিলাম অনেক, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো। নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায়। ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দেব স্বাধীনতা সংগ্রামে। এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে। লনে বসে আলাপ করছিলাম দুজন। হঠাৎ করেই নূর বলল, স্যার, ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছেন, জরুরি আলাপ আছে। ঠিক আছে, আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব। নূর চলে গেল। কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছিলেন ভেবে কোনো কুলকিনারাই পেলাম না। সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে। নূর ইতিমধ্যেই এসে গেছে। ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম। গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম। কোনো বাণিতা ছাড়াই ক্যাপ্টেন তাহের বলল, ডালিম, আমি ও নূর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে, সেখান থেকে বাংলাদেশ। আকবর বখতির ছেলের সাথে তোমার বন্ধুত্ব আছে, তাছাড়া তুমি স্থানীয় অফিসার। এ ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই। স্বল্পভাষী ক্যাপ্টেন তাহেরের অনুরোধের জবাবে বললাম, স্যার, আমিও পালাবার চেষ্টা করছি। ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি সময় নষ্ট করো না, যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি করে আসো। আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে। আমরা তিনজন কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের এই পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না। সুযোগ মতো একদিন রেজিমেন্টাল এক্সারসাইজ এরিয়া রেকি করার উসিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্তে রেকি করে ফিরে এলাম। বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহেরের দুজনেই খুশিতে আত্মহারা হয়ে উঠল। এভাবে সব যখন প্রায় ঠিকঠাক, হঠাৎ করেই একদিন সিগন্যাল করে হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো। লোকাল বাঙালি অফিসার হিসাবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল। বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল। নাজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যাদি নিয়ে আমার সাথে কথা বলতে আসতো, সুখ দুঃখের কথা কইত এবং আমার পরামর্শ নিত। ভাবলাম নাজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারে আলাপ করতে এসেছে, কিন্তু তাকে দেখেই আটকে উঠলাম। তার মুখ ভীষণভাবে থমথম করছিল, চোখ দুটো টলটল করছিল। তাকে দেখে বুঝতে পারছিলাম ভীষণ কিছু ঘটেছে। আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম। কি হয়েছে নাজির, এত গম্ভীর কেন? জবাবে নাজির অতি নিচু সরে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ডিফ কমান্ডার GHOতে চিপার মেসেজের মাধ্যমে জানিয়েছেন 29 EME ব্যাটালিয়নের 3 জন জুনিয়র কমিশন অফিসার এবং 2 জন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তানে পালাতে গিয়ে ধরা পড়েছে। খবর শুনে আমার মাথা ঘুরে গেল। নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। ডেকে পাঠালো লেফটেন্যান্ট নূরকে। গভীর রাত অবধি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালাবার প্রচেষ্টা তখন অত্যন্ত বিপজ্জনক। তাই এই পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে।
অন্য পথ হিসেবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর, লাহোর, শিয়ালকুট কিংবা বাওয়ালপুর সেক্টর। বাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 3 দিন। অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে 5 থেকে 6 দিন। এত সময় পাওয়া যাবে কিভাবে চিন্তা ভাবনা করে বাওয়ালপুরের বাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা। এই সেক্টর দিয়ে পালাতে শুধু সময় কম লাগবে তা নয়, আমাদের ডিভিশনের অপারেশন এরিয়া ছিল এই সেক্টর, ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে। পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণেই আমাকেই নিতে হলো। শুরু হলো আবার এক নতুন পরিকল্পনা। এভাবেই বয়ে যাচ্ছিল সময়। এপ্রিলের প্রথম সপ্তাহের এক ছুটির দিনে দুপুরের খাওয়া শেষ করে মেস থেকে ফিরে বিছানা গোড়াগড়ি দিচ্ছিলাম। হঠাৎ করে দরজার কড়া নড়ে উঠল। কে জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম। ভেতরে এলো মতি, শুকনো মুখ, মলিন চেহারা, চিন্তিত লাগছিল ওকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে এলে? স্যার, কিছুদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে। অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে। খুব সিরিয়াস ব্যাপার কিছু কি? হ্যাঁ স্যার, মনস্থির করে ফেলেছি পালাবো। যে কারণেই হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শরিক হব। চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে। যে কোনো ঝুঁকি নিতেই আমি প্রস্তুত। আপনি কি বলেন? ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম। না, তাকে ভীষণ সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের 3 জনের সিদ্ধান্ত কথা কাউকে বলা যাবে না। তাই সে মুহূর্তে আমাদের চিন্তাভাবনার কথা না বলে শুধু বললাম, মতি, তোমার আন্তরিকতা প্রশংসনীয়, কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি? মতি চুপ করে ভাবছিল কিছু। আমি বেয়ারাকে ডেকে নাস্তার ফরমাইশ দিলাম। নাস্তা এলো। মতি তৃপ্তির সাথে খেলো নাস্তা। ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরের খাওয়া হয়নি তা। হঠাৎ করে মতি প্রশ্ন করলো, স্যার সবকিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এই অবস্থায় আমরা চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে কি বসে থাকবো? আমাদের কি কোনো দায়িত্ব নেই? আপনি কি কিছুই ভাবছেন না? আমি মতির প্রশ্নে তাৎক্ষণিক জবাব না দিয়ে বললাম, কাল বিকেলে চায়না ক্যাফেতে 6টায় এসো, আলাপ হবে বিস্তারিত। মতি চলে গেল। ও চলে যাবার পর আমি কাপড় পরে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম নূরের কাছে। গিয়ে দেখি নূর দিবানিদ্রা দিচ্ছে। ওকে উঠালাম ঘুম থেকে। প্রথমে নূর কিছুটা ততমত খেয়ে গিয়েছিল। কি ব্যাপার স্যার, হঠাৎ আপনি এ সময়? বিশেষ প্রয়োজনে এসেছি নূর। তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে বলল, মতির ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, ওকে সঙ্গে নিলে কেমন হয়? নূর কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার আপত্তি নেই, তবে ক্যাপ্টেন তাহেরের মতামতটাও জানা দরকার। বেশ, তবে চলো তার ওখানেই যাওয়া যাক। তাই চলুন। আমার গাড়িতে করেই ক্যাপ্টেন তাহেরের ওখানে গেলাম। তাকে সব খুলে বলে জানালাম তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাহের আমাদের সাথে একমত হয়ে বললেন, ঠিক আছে, ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নেওয়া হোক। ফিরে এলাম পথে নূরকে নামিয়ে দিয়ে। পরদিন নির্ধারিত সময়ে আমি ও নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সাথে আলোচনা করতে। গিয়ে দেখি মতি আমাদের পৌঁছানোর আগেই আমাদের প্রিয় ডিশগুলো অর্ডার প্লেস করে অপেক্ষা করছে। চায়না ক্যাফে তখন কুয়েটা শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা। একটি চাইনিজ পরিবার, বাবা মা মেয়ে মিলে রেস্তোরাঁটা চালায়। আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার, তাই গেলে বিশেষ খাতির যত্ন করে। আমরা যোগ দেবার পরপরই খাওয়া শুরু হলো, সাথে আলোচনা। আমি প্রথমেই বললাম, মতি, তোমার গতকালের প্রশ্নের জবাব আজ দিচ্ছি। কোনো কারণবশত সেটা কাল দেয়া সম্ভব হয়নি। আমি, নূর এবং ক্যাপ্টেন তাহের পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাব। চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ইএমই ব্যাটালিয়নের ঘটনার পর সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনও চেষ্টা করছি বাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপসে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এ সময় চুপ করে বসে থাকতে পারেন না। আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান টেল ইউ আই এম প্রাউড অফ ইউ স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার হাতের উপর রেখে ওকে শপথ নিতে বললাম। ও কোরআন শরীফের উপর হাত রাখলো। আমি বললাম, বলো, আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না কোনো পরিস্থিতিতেই। প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করবে। যথাযথভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলব। আমার কথাগুলোর পুনরাবৃত্তি করল মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই। এভাবেই শেষ হলো আমাদের বৈঠক।